মধ্যপ্রাচ্যের এক প্রান্তে শুরু হওয়া একটা সংঘাত কিভাবে সেটা পুরো বিশ্বের অর্থনীতিকে নাড়িয়ে দিচ্ছে চলুন এই বিস্ফোরক পরিস্থিতিকে একটু কাছ থেকে দেখা যাক আর বোঝার চেষ্টা করি হরমুজ প্রণালীর এই সংকটটা আসলে আমাদের সবার জন্য কতটা গুরুত্বপূর্ণ। ইরানের এই একটা মাত্র কথাই যেন বিশ্ব অর্থনীতিতে একেবারে আগুন জ্বালিয়ে দিল। চলুন তাহলে দেখি কিভাবে একটা আঞ্চলিক সংঘাতের আঁচ সারা বিশ্বে ছড়িয়ে পড়ল। তো আমরা দেখব এই সংকটের বিভিন্ন দিক, মানে একেবারে শুরু থেকে ওই সামরিক হামলা থেকে শুরু করে বিশ্বজুড়ে এর অর্থনৈতিক প্রভাব পর্যন্ত। তাহলে প্রশ্ন হল, এই সব কিছু শুরুটা ঠিক কিভাবে হলো? এই তো মাত্র 2 সপ্তাহ আগের কথা। মার্কিন ইসরায়েলি একটা যৌথ সামরিক অভিযানের মাধ্যমে এই সংঘাত শুরু হয়, আর তারপর কি দ্রুত যে পরিস্থিতি পাল্টে গেল। ফেব্রুয়ারির শেষে শুরু হওয়া এই অভিযান মার্চের শুরুতেই ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার মধ্য দিয়ে একেবারে নতুন একটা মোড় নিল, আর এর ফল হল মারাত্মক। যদিও যুক্তরাষ্ট্র আর ইসরায়েল একসাথে কাজ করছিল, তাদের লক্ষ্য কিন্তু ছিল ভিন্ন। দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্র চেয়েছিল ইরানের সামরিক পরিকাঠামো, মানে মিসাইল লঞ্চার, ড্রোন ঘাঁটি, এগুলো ধ্বংস করতে, আর অন্যদিকে ইসরায়েলের লক্ষ্য ছিল আরও গভীরে, সরাসরি ইরানের শাসন ব্যবস্থার ওপরই আঘাত হানা। হামলার তীব্রতাটা একবার ভাবুন। মার্কিন বাহিনী ইরানের ভেতরে ৩,০০০-এরও বেশি টার্গেটে অ্যাটাক করে। ভাবা যায় এর প্রভাব যে কতটা বিধ্বংসী ছিল তা সহজেই অনুমান করা যায়। এখন চলুন রণক্ষেত্রে যাওয়া যাক, দেখা যাক এই সংঘাতকে কিভাবে দেখানো হচ্ছে আর বাস্তবে মানুষ এর মধ্য দিয়ে কিভাবে যাচ্ছে। মার্কিন কর্মকর্তারা কিন্তু বিশ্বকে একটাই বার্তা দিতে চেয়েছেন যে তারা এই যুদ্ধে একেবারে অপ্রতিরোধ্যভাবে জিতছেন। আর তাদের এই দাবির পক্ষে তারা এই ডেটা দেখাচ্ছে। তাদের কথা অনুযায়ী ইরানের ব্যালিস্টিক মিসাইল আর ড্রোন হামলা চালানোর ক্ষমতা প্রায় ৮০%-এরও বেশি কমে গেছে। কিন্তু এটাই কি আসলে পুরো ছবিটা? মার্কিন দাবি ঠিক উল্টো দিকে, মাঠের বাস্তবতা কিন্তু একদমই অন্যরকম। ইরানের প্রতিশোধমূলক হামলাগুলো তার সীমানা ছাড়িয়ে বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এই যে দেখুন, তুরস্ক থেকে শুরু করে সৌদি আরব পর্যন্ত কতগুলো দেশে ইরানের হামলা হয়েছে। এটা কিন্তু মার্কিন দাবির সাথে একদমই মিলছে না। আর এই সব কৌশলগত দাবি দেওয়ার মাঝে যা হারিয়ে যাচ্ছে তা হল এর মানবিক দিক। এই সংঘাতে প্রায় ২,০০০ মানুষ মারা গেছেন, আর তার মধ্যে রয়েছে অসংখ্য শিশু। আসলে যুদ্ধের আসল মূল্য তো এভাবেই সাধারণ মানুষকে শোধ করতে হয়। আর এই সংঘাত এখন এসে কেন্দ্রীভূত হচ্ছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটা জলপথে। এর বৈশ্বিক প্রভাবটা বুঝতে হলে সবার আগে আমাদের এই প্রণালীর স্ট্র্যাটেজিক গুরুত্বটা বুঝতে হবে। একবার ভাবুন, সারা বিশ্বের প্রায় 5 ভাগের 1 ভাগ তেল আর গ্যাস এই সরু জলপথ দিয়েই যায়। তার মানে এখানে কোনো সমস্যা হওয়া মানে হলো পুরো বিশ্বের জ্বালানি ব্যবস্থায় একটা বিরাট ধাক্কা লাগা। আর সেই আশঙ্কাটাই সত্যি হল। একটা মার্কিন ট্যাঙ্কারে হামলা হলো, আর তাতে একজন ভারতীয় ক্রু সদস্য মারা গেলেন। এটা ছিল একটা খুবই স্পষ্ট বার্তা যে এই জলপথটা আর মোটেই নিরাপদ নয়। এর ফলে যা হলো তা বেশ অদ্ভুত একটা সংকট, যেটাকে বলা হচ্ছে বীমা সংকট। মানে জাহাজ কোম্পানিগুলো এত বেশি ঝুঁকির কারণে তাদের জাহাজের বীমা করাতে পারছিল না, আর বীমা ছাড়া তো জাহাজ চালানো প্রায় অসম্ভব। ফলে কি হলো, কোনো রকম সামরিক অবরোধ ছাড়াই হরমুজ প্রণালীটা কার্যত বন্ধ হয়ে গেল। আচ্ছা, এবার চলুন দেখি সমুদ্রে এই সংকটের ফলে বিশ্ব অর্থনীতিতে এর কি প্রভাব পড়ছে। সবচেয়ে সরাসরি প্রভাবটা পড়েছে তেলের দামে। এই গ্রাফটা দেখলেই বোঝা যাবে। যুদ্ধের আগে যেখানে তেলের দাম ছিল প্রায় $72, সেটা এখন $100ও ছাড়িয়ে গেছে। আর বিশেষজ্ঞরা তো বলছেন এই দাম $150 গিয়েও ঠেকতে পারে। বিভিন্ন দেশ এখন মরিয়া হয়ে উঠেছে পরিস্থিতির সামাল দিতে। যেমন ধরুন, আন্তর্জাতিক শক্তি সংস্থা বা IEA ইতিহাসের সবচেয়ে বড় জরুরি তেল সরবরাহ শুরু করেছে। আবার ভারতের মতো দেশগুলো নতুন নতুন জায়গা থেকে তেল কেনার জন্য চেষ্টা করছে। সবাই আসলে এই সংকট থেকে বাঁচার পথ খুঁজছে। আর যুদ্ধের খরচ শুনলে অবাক হতে হয়। মাত্র প্রথম 6 দিনেই মার্কিন যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে $11.3 বিলিয়নেরও বেশি। ভাবুন একবার, এই বিপুল পরিমাণ অর্থ দিয়ে কি না করা যেত। তো এই সব কিছু মিলিয়ে আমরা এখন কোথায় এসে দাঁড়ালাম? এখানে ব্যাপারটা খুব মজার। যুদ্ধের ফলাফল নিয়ে দুটো একেবারে ভিন্ন ভিন্ন কথা শোনা যাচ্ছে। একদিকে আমেরিকা দাবি করছে তারা প্রায় জিতেই গেছে, ইরানের নৌবাহিনীকে নাকি ধ্বংস করে দিয়েছে। আবার অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন ইরানের হাতে এখনও প্রণালী বন্ধ করে দেওয়ার মতো ক্ষমতা আছে, যা পরিস্থিতিকে আরও অনেক বেশি জটিল করে তুলেছে। এরই মধ্যে ইরানও কিন্তু যুদ্ধ থামানোর জন্য তাদের নিজেদের শর্তগুলো জানিয়েছে। তাদের দাবিগুলো খুবই পরিষ্কার।
হামলা পুরোপুরি বন্ধ করতে হবে, ভবিষ্যতে যে এমনটা হবে না তার গ্যারান্টি দিতে হবে, আর ক্ষয়ক্ষতির জন্য আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই, এই যে সংঘাত বাড়ছে, অর্থনীতি ঝুঁকির মুখে, এই অবস্থায় কূটনীতি কি কোনো সমাধানের পথ বের করতে পারবে, নাকি সামনে আরও খারাপ কিছু অপেক্ষা করছে? এর উত্তর হয়তো সময়ই বলে দেবে।